স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে অবৈধ পুশ ইনের আরেকটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এই অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। সবশেষ মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধে ওই 6 জন প্রবেশ করতে পারেনি। তারা বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং একটি শিশু রয়েছে। এছাড়া শুক্রবার লালমনিরহাটের 3টি সীমান্ত পয়েন্ট দিয়ে 33 জন, নওগাঁয় 17 জন, লালমনিরহাটে 11 ও পঞ্চগড়ে অন্তত 10 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন মেহেরপুর ও লালমনিরহাটের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি মেহেরপুরে, সেখানে আছেন জাকির হোসেন। জাকির, যাদের অবৈধ পুশিনের সময় আটকে দেওয়া হয়েছে তারা এখন কোথায় অবস্থান করছেন? ধন্যবাদ। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত ভারত থেকে যে ঠেলে 6 জনকে যে পুশিং করতে চেয়েছিল সেটা কিন্তু বিজিবিতে প্রতিহত করেছে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিং যে অপচেষ্টা সেটা ব্যর্থ হয়েছে। ভারত থেকে ঠেলে দেওয়া 6 জন বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। এই ঘটনায় আজ শনিবার ভোর থেকে সীমান্তে কঠোর অবস্থান নিয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। তেঁতুলবাড়িয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় এবং বিজিবি সূত্রে যেটা আমাদের জানিয়েছে, সীমান্তের মেইন পিলার 104 এবং সাব পিলার 5 এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাটপাড়া দিয়ে 6 জনকে পুশিং করার চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করে কাঁটাতারের বেড়ার পাশে ভূখণ্ডে অবস্থান করছেন তারা। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন পুরুষ, 3 জন নারী এবং 1 জন শিশু রয়েছেন। স্থানীয়রা জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেয়। তারা 6 জন পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। প্রতিরোধের মুখে তারা কাঁটাতারের বেড়ার পাশে ফিরে যায়, কিন্তু বিএসএফ কাঁটাতারের ওপারে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিজিবি ও গ্রামবাসীর অবস্থান দেখা যাচ্ছে। এদিকে বিজিবি হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে পুশিং প্রতিরোধ করতে তাদেরকে কাঁটাতারের বেড়ার ওপারে ফিরে নেওয়ার জন্য বিজিবি বারবার আহ্বান জানাচ্ছেন। কুষ্টিয়া 47 বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা আমাদের যেটা জানিয়েছেন, অবৈধ প্রবেশকারী এবং পুশিং করতে দেওয়া হবে না। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে পতাকা বৈঠকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে। তো এই ছিল মেহেরপুরে পুশ ইনের যে সর্বশেষ তথ্য। জি জাকির হোসেন, আপনাকে ধন্যবাদ। এবার যাব লালমনিরহাটে, সেখানে আছেন আরেক সহকর্মী মাহমুদুল হক, কথা বলবো তার সাথে। মাহমুদুল, গতকালের অবৈধ পুশিং চেষ্টার পর সীমান্তে বিজিবির অবস্থান কেমন দেখছেন? এছাড়াও বাহিনীর পক্ষ থেকে কি বলা হচ্ছে? আসিফ, গতকাল শুক্রবার যে বিএসএফ এর পক্ষ থেকে যে পুশিনের চেষ্টা করা হয়েছিল, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে প্রবল প্রতিরোধের মুখে তারা পুশিনে ব্যর্থ হয়ে সন্দেহভাজন যেসব ব্যক্তিকে জড়ো করেছিল সীমান্তে শূন্যরেখায়, তাদেরকে নিজের এলাকায় অর্থাৎ ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে গেছে। এবং এরপর থেকে পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে, কোনো ধরনের উত্তেজনা এখন সীমান্তে নেই। তবে যে 3টি সীমান্ত পয়েন্টে এই ধরনের সন্দেহভাজন লোককে আনা হয়েছিল বাংলাদেশের অভ্যন্তরে জোর করে প্রবেশ করানোর জন্য, সেই পয়েন্টগুলোতে কিন্তু গত রাত থেকে ভোর পর্যন্ত যে যারা ছিল উপস্থিত তাদেরকে ভেতরে সরিয়ে নেওয়া হয়। বিশেষ করে লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে 12 জনকে নেওয়া হয়েছিল এবং তাদেরকে মধ্যরাতের মধ্যেই সরিয়ে নেওয়া হয় এবং ভোরের মধ্যেই কিন্তু পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলার যে 2টি সীমান্ত পয়েন্ট ছিল সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছিল গতকালকে, কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি বিএসএফ, ফলে কোনো ধরনের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় না। যার কারণে একটা উত্তেজনা ছিল যে এই পরিস্থিতিতে আসলে বিএসএফ কি করবে এবং তারা
তাদের এই যেসব লোকজনকে জড়ো করেছিল সীমান্তে তাদেরকে আসলে কতক্ষণ সেখানে রাখবে সে বিষয়টি দেখার ছিল, কিন্তু রাত অবধি তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যে বিষয়টি এখানে উল্লেখ করার মতো সেটি হচ্ছে যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যে প্রবল প্রতিরোধ তৈরি করেছিল বিএসএফ এর বিপক্ষে, তারা যুক্তি দিয়ে এই সন্দেহভাজন লোকগুলো যে ভারতের নাগরিক তারা বোঝাতে সক্ষম হয়েছিল এবং বিএসএফ কে তারা বারবার বলেছিল যে তাদেরকে যেন সরিয়ে নেওয়া হয়। বিজিবির এই কঠোর অবস্থান, সেই সঙ্গে এলাকাবাসী যারা স্থানীয় ছিল তারাও কিন্তু বিজিবির পক্ষে দাঁড়িয়েছিলেন এবং গতকালকে সারাদিন ব্যাপী এবং রাত অবধি তারা কিন্তু পাহারা দিয়েছিলেন সীমান্ত এলাকাতে, যাতে কোনোভাবেই নতুন করে কোনো পুশিন না হয়। যে কারণে আজকে তারা সরিয়ে নিয়ে এই সন্দেহভাজন লোকজনকে সরিয়ে নিয়ে গিয়েছে এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তাতে নতুন করে কোনো পুশিনের জন্য কাউকে কোনো লোককে এখানে জড়ো করা হয়নি, যে কারণে পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় তারা পুরো সীমান্ত এলাকায় কিন্তু একটা প্রতিরোধ তৈরি করে রেখেছে, যাতে কোনোভাবেই বিএসএফ এর পক্ষ থেকে নতুন করে এই পুশিনের চেষ্টা আর না করা হয়, সেদিকে তারা সজাগ দৃষ্টি রেখেছে। ফলে যেটা হয়েছে যে এই দফায় বিএসএফ এর পক্ষে যে পুশিন চেষ্টা সেটা ব্যর্থ হয়েছে। তবে আগামী দিনগুলোতে কি হয় সেটা আসলে এখনই মন্তব্য করা যাচ্ছে না বা বলা যাচ্ছে না। তবে বিজিবি আশ্বস্ত করেছে সীমান্তে সর্বোচ্চ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, সে চেষ্টা তারা করছে। তো এই হচ্ছে লালমিয়াটের সীমান্তে বিজিবির বক্তব্য এবং সীমান্তে সর্বশেষ পুশিনের চেষ্টার পরিস্থিতি। আসিফ ছিলেন মাহমুদুল হক। সুদানে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। 2025 সালের 13ই ডিসেম্বর জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশের ওই 6 জন শান্তিরক্ষী। 2013 সালের পাবনার বেড়া উপজেলার চরবাসীদের জন্য একটি নৌ অ্যাম্বুলেন্স দেয় সরকার। তবে একদিনের জন্য সেবা দিতে পারেনি অ্যাম্বুলেন্সটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকেই নষ্ট হয়ে গেছে যানটি। যমুনা নদী বেষ্টিত পাবনা বেড়া উপজেলা। এখানকার কমপক্ষে 25টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা। দীর্ঘদিন এই মানুষগুলো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত উপজেলা বা জেলা হাসপাতালে নিতে নৌকা বা ট্রলারের বিকল্প নেই। রোগী লিয়ে রাত 8টার পরে নৌকা না পাওয়ার কারণে দেখা যায় রোগী লিয়ে আমার মরণ ছাড়ার কোনো গতি নাই। ওবার থেকে আরো রোগী নিয়ে আসলে পারে দেখা যায় নৌকা ঠিক মতো পায় না। এটা স্পট বোর্ড হইলে পারে আমাদের একটু পারাপারের সুবিধা হয়। গ্রামবাসীরা জানান, নানা আবেদন অনুরোধের পর নৌপথে রোগী বহনের জন্য প্রায় 40 লাখ টাকা ব্যয়ে একটি নৌ অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেয় সরকার। এই লক্ষ্যে 2013 সালে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নৌ অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়, কিন্তু সেটি কখনোই মানুষের কাজে আসেনি। দীর্ঘদিন পড়ে থেকে অকেজো হয়ে গেছে, চুরি হয়ে গেছে ইঞ্জিন সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু। এখানে সেই 13 সালে দেওয়ার পরে এরা একদিনও সার্ভিস পায় নাই। এইরকম অকেজোভাবে ফেলে রাখতে রাখতে আজকে এটার ইঞ্জিনও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটার হদিস নেই। হসপিটালের এই ওয়াটার অ্যাম্বুলেন্স ব্যবহার না হওয়ার জন্য যাদের গাফেলতি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নতুন করে নৌ অ্যাম্বুলেন্স পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। জানি 2013 সালে এখানে দেওয়া হয়, কিন্তু এর মেইনটেনেন্স করার জন্য ড্রাইভার আসলে সাথে দেওয়া হয়নি। তো দীর্ঘদিন এটা নদীতে পড়ে থাকার ফলে জংধরে নষ্ট হয়ে গেছে। তো বর্তমানে আমরা চেষ্টা করতেছি একটা অ্যাম্বুলেন্স ওয়াটার পাওয়া যায় কিনা। চরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নতুন একটি নৌ অ্যাম্বুলেন্সের দাবি স্থানীয়দের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। অতিরিক্ত যানবাহনের চাপ ও একাধিক গাড়ি বিকলের ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অন্তত 16 কিলোমিটার অংশে যানজট তৈরি হয়েছে। যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়,
শুক্রবার বিকেল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ দেখা যায়। ফলে সেতুর পশ্চিম পাড় থেকে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের দেখা দেয়। এক পর্যায়ে তা আরও কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, যমুনা সেতুর উপর প্রায় 15 থেকে 16টি গাড়ি বিকল হয় ও দুর্ঘটনা ঘটে। এতে এই পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে এই যানজট অনেকটা কমে এসেছে। ইরানের দক্ষিণাঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুক্রবার এই হামলার কথা জানায় তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতির বরাতে এএফপি জানিয়েছে, ইরানের 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজের দিকে ছোড়া হয়েছিল। পরে গরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়। ইরানের ছোড়া ড্রোন আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে ওঠায় রাডার স্থাপনায় হামলা করা হয়েছে। নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় পিপাসায় অন্তত 49 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মরুভূমির চরম প্রতিকূল পরিবেশে এতগুলো মানুষের মৃত্যুর মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র 2 জন। তারা মরুভূমির তপ্ত বালুর উপর বহুদূর পথ হেঁটে লোকালয়ে পৌঁছে কর্তৃপক্ষকে খবর দেন। বিবিসির খবরে বলা হয়, একটি ট্রাকে করে আরোহীরা একটি মুসলিম ধর্মীয় উৎসব শেষে মালি থেকে নিজ দেশে ফিরছিলেন। পথে মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাকটি বিকল হওয়ার পর এক পর্যায়ে পিপাসায় এতগুলো মানুষের মৃত্যু হয়। এক সময়ের অপরাজেয় নেত্রী এবং পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন জীবনের অন্যতম কঠিন রাজনৈতিক সময় পার করছেন। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতার মসনদ হারানোর ধাক্কা কাটতে না কাটতে তার উপর চড়াও হয়েছে আইনি জটিলতা আর দলীয় অভ্যন্তরীণ কোন্দল। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। কথায় কথা বাড়ে, ক্রোধে হয় ঝড়, কথা না বাড়িয়ে সখী যাও তবে ঘর। সহজ করে বললে বেশি কথা বা তর্কে জড়ালে ঝগড়া বা অশান্তি বাড়ে। হিসাব ছাড়া কথা বলে এবার বেশ ভালো ঝামেলায় পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা নিয়ে করেন বিতর্কিত এক মন্তব্য। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। এ ঘটনায় দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। পাশাপাশি বিধানসভার নির্বাচনে হেরে লেজে গোবরে অবস্থা তার দলের। বিরোধী দলীয় নেতা নির্বাচনে মমতার কথা শোনেননি তারই দলের বিধায়করা। মমতার পছন্দ শোভনদেব বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে তৃণমূল থেকে নির্বাচিত সদস্যরা। এরই মধ্যে স্পিকারের অনুমোদনও পেয়েছেন ঋতব্রত। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজনীতিতে যে মমতা ছিলেন অগ্নিকন্যা হিসেবে খ্যাত, ক্ষমতা হারানোর পর তিনি এখন নিজ ভূমে পরবাস। ঘরের বাইরে আইনি লড়াই আর ঘরের ভেতর নেতৃত্বের যুদ্ধ, এই দুই ফ্রন্টে একসঙ্গে লড়তে গিয়ে মমতা কতটা ঘুরে দাঁড়াতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। 10 বছর পর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। খেলা শুরু সন্ধ্যা 7টায়। এক মাকে হারিয়েছেন কদিন হলো। দেশ মাতৃকা দায়বদ্ধতার কারণে শেষবারের মতো দেখা হয়নি মাকে। বুকে পাথর বেঁধে এবার বাংলাদেশকে আরেকটি সম্মান উপহার দেওয়ার লক্ষ্যে অনুশীলনে শিউলি আজিম। মিশন সাফের হ্যাট্রিক শিরোপা জয়। কাজটা অতটা সহজ নয় তা জানা পুরো দলের, তাই বলে তো হাল ছেড়ে দেওয়া যায় না। ভারতের গোয়া রাজ্যে তপ্ত রোদে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রতিজ্ঞা মারিয়া মান্দা, আনিকা, ঋতুপর্ণাদের। আনিকা, ঋতুপর্ণার পাশাপাশি পুরো দলের সবাই সমান, কোনো বিশেষ কেউ নেই। দল হিসেবেই খেলতে চায় মেয়েরা। ম্যাচের 90 মিনিটের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, এটাই আসল বিষয়।
গ্রুপ পর্বে 2 ম্যাচ আর সেমিফাইনাল 3 ম্যাচে করা ভুলগুলো শুধরে নেওয়ার শেষ সুযোগ বাংলার নারীদের। বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে তাই ভোরবেলায় ঘাম ঝরানোর অনুশীলনটা করে নিয়েছে পিটার বাটলার শিষ্যরা। সুযোগ পেয়েছি আবার, বিগত দিনে আমরা 2টা সাব জিতেছি, তো তৃতীয়বারের মতো আবার সুযোগ এসেছে। তো সবসময় তো অনেকের সুযোগ থাকে না, তো আসলে এই সুযোগটা পেয়েছি, এটা কাজে লাগানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, পরিশ্রম করে এসেছি। তো অবশ্যই ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি, তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। প্রতিপক্ষ ভারতও যাচ্ছে হারানো শিরোপা ফিরে পেতে। সেমিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের বিপক্ষে এবার অন্তত সহজ ম্যাচ হবে না, তা ভালো করে জানা তাদের। সবশেষ 2019 সালে নিজেদের 5ম ট্রফি জিতেছিল তারা। এরপরে টানা 2বার বাংলার মেয়েদের শিরোপা উৎসব তাদের দেখতে হয়েছে গ্যালারিতে বসে। বাংলাদেশ দল নিয়ে আমাদের পুরো ধারণা আছে, সেভাবে প্রস্তুতি নিয়েছি। দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার লক্ষ্যে জয়ের বিকল্প কিছু ভাবছি না। 2022 এবং 24 সালে সাফে গ্রুপ পর্বে ম্যাচে ভারতকে টপকে সেমিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবার ভিন্ন মঞ্চে আরেকবার দক্ষিণ এশিয়ার রানী হওয়া শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ লাল সবুজ কন্যাদের। হেঁটে চলা এই পথের শেষ হাসিটা হাসবে কে, কার হাতে উঠবে সাফের 8ম আসরের শিরোপা? বাংলার মেয়েরা কি পারবে স্বপ্নের হ্যাট্রিক মিশনের শেষটা রাঙাতে, নাকি ভারতের কন্যারা পুনরুদ্ধার করবে সে ট্রফি? তার উত্তর মিলবে জওহরলাল নেহরুর ফতোদা স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিফ, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর সংগ্রহ করতে ভারতে অবস্থান করছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিফ। কথা বলবো তার সাথে। হাসিফ, বাংলাদেশের মেয়েরা সকালে মাঠে অনুশীলন করেছে কি? এছাড়াও জয়ের ব্যাপারে তাদের আত্মবিশ্বাস কেমন দেখছেন? আজকে ম্যাচ ডে, সো ম্যাচ ডে দিন আসলে কোনো রকমের অনুশীলন হয় না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। যেটা হয় যে দলে একেবারে শেষ মুহূর্তে কিছু মিটিং থাকে, প্রস্তুতি বিষয় থাকে, প্লেয়ারদেরকে মানসিকভাবে প্রস্তুতি করা, যদিও তারা মানসিকভাবে প্রস্তুতি থাকে, কিন্তু শেষ মুহূর্তে যে একটা প্রস্তুতি এবং টিম লাইন আপ ফরমেশন, সেটা নিয়ে আসলে মিটিং হয়, কাজ হয়, বিভিন্নভাবে খেলোয়াড়দেরকে স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। ঠিক তেমনটাই আসলে টিম হোটেলে করা হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি যে একাদশে আজকে বেশ ভালো পরিবর্তন হবে, যেহেতু আমরা নেপালের বিপক্ষে সেমিফাইনালে দেখেছি কোচকে যে এই পরিবর্তনগুলো করেছে এবং সে এই সাবস্টিটিউটগুলোকে পেয়ে সমমত কাজে লাগাতে পেরেছে, তারাও ভালো খেলেছে, যার ফলে ম্যাচটা তারা জিতে ফাইনালে উঠেছে নেপালের বিপক্ষে সেমিতে বাংলাদেশ। আজকের ম্যাচেও ঠিক তেমনটাই করার পরিকল্পনা। ফরমেশন এর আগে ম্যাচে ছিল 4-3-2-1। এরপর হয়তো আমরা দেখতে পারবো আজকে ম্যাচে ভারতের বিপক্ষে ফাইনালে 4-3-3 ফরমেশন, এবং সেটাই নিয়ে কাজ হচ্ছে। ব্যাকলাইনে 4 জন 3 জন 4-3-2, এবং সেই ক্ষেত্রে হয়তো উইংয়ে কে থাকবে, ব্যাক ফোরে কে থাকবে। সাগরিকা আজকে মূল একাদশে খেলতে পারেন, যে আগে ম্যাচে যিনি গোল করেছেন, শেষ মুহূর্তে গোলটি করেছেন বাংলাদেশকে বাংলাদেশের জয়ের জন্য, তাকে আমরা দেখতে পারি মূল একাদশে। সেক্ষেত্রে প্রীতি অথবা আফরিন, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে অথবা আমরা মূল একাদশে দেখতে পারি অথবা সাবস্টিটিউট দেখতে পারি। আনিকা স্ট্রাইকিং এ থাকবেন, পাশাপাশি সেই ক্ষেত্রে হয়তো বা সাবস্টিটিউট যদি হয় সেই ক্ষেত্রে তোহরা খাতুনকে আমরা দেখতে পারি হচ্ছে সাবস্টিটিউট করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে টিম মিটিং চলছে, এবং যেহেতু খেলা এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 6:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়, নিয়ম অনুযায়ী 2 ঘন্টা আগে দল যাবে হচ্ছে মাঠে, সেই হিসাবে 4:30টার দিকে মাঠের দল চলে যাবে। তার আগে যে সময়টুকু আছে তাতে আসলে খেলোয়াড়দেরকে শেষ মতো প্রস্তুতি, ফরমেশন, সাবস্টিটিউট সব মিলে আসলে কোচ পিটার বাটলার শেষ মুহূর্ত পর্যন্ত আসলে দলকে গ্রো আপ করার চেষ্টা করছেন। এবং আমি একটা তথ্য জানিয়ে রাখি, আমি যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর পিএসের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে যদি সত্যি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে আরেকটি ছাদ খোলা বাসে সংবর্ধনা ব্যবস্থা আসলে করা হবে, তেমনটা আসলে আমি জানতে পেরেছি। আমি ব্যক্তিগত পর্যায়ে মুঠোফোনে আলোচনা করে যেটা জানতে পেরেছি, বাংলাদেশ দল 8 তারিখ রাতে ফ্লাই করবে। আজকে যদি শিরোপা জিতে যায়, কালকে দিনটা তারা থাকবে। তো সব মিলে আসলে বেশ ফুরফুরে রয়েছে বাংলাদেশের ফাইনালের আগে, এবং বেশ আত্মবিশ্বাসী একটা দল বাংলাদেশের এই মুহূর্তে। আসিফ। মোহাম্মদ হাসিফ, আপনাকে ধন্যবাদ।
বিশ্বকাপে অংশ নিতে ইরান ফুটবল দলকে অবশেষে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রশাসনের একজন কর্মকর্তাও আলাদা বিবৃতিতে ভিসা দেওয়ার বিষয়টি জানান। সফরসূচি অনুযায়ী ইরান ফুটবল দল শনিবার তুরস্ক থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেবে। সেখান থেকে রোববার তারা মেক্সিকোতে নিজেদের বেস ক্যাম্পে পৌঁছাবে। তবে গ্রুপ পর্বের 3টি ম্যাচই তারা খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। 16 জুন লস অ্যাঞ্জেলেসে জি গ্রুপ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর বেলজিয়াম এবং মিশরের মুখোমুখি হবে তারা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।